হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার। দেখো ইফের পরিবর্তে হ্যাড বসছে, কন্ডিশনাল সেন্টেন্স। তো হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে আমরা ফার্স্ট পারফেক্ট ধরতে হয় এবং থার্ড কন্ডিশনাল। তো হ্যাড প্লাস সাবজেক্ট, বিন হচ্ছে ভার্ব থ্রি। তো ইফ প্লাস ভার্ব থ্রি থাকে, ফার্স্ট পারফেক্ট হলে আমরা উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি লিখতে হয়। তো হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, আমি যদি মিলিয়নিয়ার হতাম তাহলে আমি কি করতাম? আই উড হ্যাভ ফুলফিলড মাই ড্রিম, আমি আমার স্বপ্নটা কি করতাম? ফুলফিল করতাম, বাস্তবায়ন করতাম। এক ক্লাসের মধ্যে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে বিগত বোর্ড কোশ্চেনে আসা অনেকগুলা কোশ্চেন সলভ করব, প্লাস রুলসগুলো জানার চেষ্টা করব। তোমাদের পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ। পাশাপাশি যারা ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো, তারা অবশ্যই ক্লাসটা করবা, কারণ হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা টপিক, তোমরা নতুন টপিক পাবা, কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স সমাধান করতে হয়, এখান থেকে একটা পরিপূর্ণ ধারণা পাবা ইনশাল্লাহ। চলো আমরা যে কোনো কোশ্চেন সলভ করার আগে হেডলাইনটা পড়ি। কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে নিচে কিছু 10টা প্রশ্ন দেওয়া থাকবে বেসিক্যালি। তো এই ফলোয়িং সেন্টেন্স মানে হচ্ছে নিচে সেন্টেন্স বাক্যগুলো কমপ্লিট করো, সম্পূর্ণ করো। কি দিয়ে? উইথ সুইটেবল ক্লজেস। তুমি ক্লজ আনতে পারো। ক্লজ মানে হচ্ছে একটা সেন্টেন্স যেখানে একটা সাবজেক্ট ভার্ব থাকে আর হচ্ছে অবজেক্ট থাকে, অথবা তুমি ফ্রেজও কিন্তু আনতে পারো যেখানে কোনো কি থাকবে না, ভার্ব থাকবে না, সেটাই কি ফ্রেজ। তো তুমি অর্থ অনুসারে একটা ক্লজও ব্যবহার করতে পারো অথবা একটা ফ্রেজও ব্যবহার করতে পারো। যেমন দেখো প্রথমে লেখা আছে যে, উত্তরগুলো আগে থেকেই লেখা আছে যাতে, যেহেতু তোমাদের সময় কম, লিখতে সময়টা বেশি চলে যাবে, ক্লাসটা বেশি বড় হয়ে যাবে। দেখো একটা কমপ্লিটিং সেন্টেন্সের মূল বিষয়বস্তু হচ্ছে এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে তোমার এই যে ধরো এই অংশ বোল্ড করা, এখানে ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, এতটুক দেওয়া থাকবে না, এখানে একটা জাস্ট একটা গ্যাপ দেওয়া থাকবে। তো আগের বাক্যটা পড়ে তোমাকে তার সাথে সঙ্গতি রেখে, মিল রেখে এবং রুলসের প্রয়োগ করে, যেমন এখানে সো দ্যাট আছে, সো দ্যাটের রুলস ফলো করতে হবে। তারপর তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন দেখো, ইউর এইচএসসি এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। তোমার এইচএসসি পরীক্ষা দরজায় করা নাড়ছে, অর্থাৎ খুবই সন্নিকটে চলে আসছে। ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, তোমাকে মনোযোগ সহকারে পড়তেই হবে। সো দ্যাট, যাতে করে। এখন আমরা একটা রুলস হয়তো পড়ছি বা আমরা জানি, বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে, বাক্য হচ্ছে সো দ্যাট প্লাস একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, প্লাস ক্যান অথবা কুড, ক্যান অথবা কুড নিয়ে আসতে হবে, প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা সব সময় যদি সো দ্যাট পাই, আমাদেরকে এই নিয়মটা অনুসারে কি করতে হবে? একটা সেন্টেন্স সাজাইতে হবে। খেয়াল করো, আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম হচ্ছে বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে, আমরা এটা একটু ঠিক করে নিচ্ছি, জাস্ট আ মিনিট। দেখো আমরা শিখলাম হচ্ছে বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে করে। এই সো দ্যাট থাকলে, সো দ্যাটের পরিবর্তে পরে আমরা একটা সাবজেক্ট নিব। কি নিব? সাবজেক্ট, অবশ্যই আগের সেন্টেন্সের সাথে মিল রেখে। তারপর হচ্ছে ভার্ব হিসেবে ক্যান অথবা কুড, প্লাস ভার্বের বেস ফর্ম, প্লাস হচ্ছে অবজেক্ট নিয়ে একটা বাক্য সমাধান করতে হবে। তো দেখো, ক্যান কখন আনবো, কুড কখন আনবো? প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড আনতে হবে। যেমন দেখো এখানে বলছে ইউর এইচএসসি এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট। তো তোমাকে পড়তে হবে, তাই না? তোমার এইচএসসি পরীক্ষা, তার মানে এখানে সাবজেক্টটা কিন্তু ইউ। তুমি কিন্তু এখন অন্য কোনো সাবজেক্ট নিতে পারো না। আর কথাবার্তা হচ্ছে কিন্তু পরীক্ষা নিয়ে, তো এই রিলেটেডে তোমাকে লিখতে হবে। তো ইউ ক্যান, যেহেতু এখানে ইউ হ্যাভ টু, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকে প্রেজেন্ট টেন্সে, এই কারণে সাবজেক্ট ইউটার পরে আমরা কি নিলাম? ক্যান নিলাম। আর যেহেতু যদি ফার্স্ট টেন্স হতো তাহলে নিতাম কি? কুড। আর আমাদের সবসময় মনে রাখতে হবে ক্যান কুডের পরে ভার্বের বেস ফর্ম হয়। তো তোমাকে কি করতে হবে? ইউ ক্যান ডু ওয়েল ইন দা এক্সাম, তো যাতে তুমি পরীক্ষায় ভালো করতে পারো। হ্যাঁ, এই কারণে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর দেখো, 5 years have passed, 5 years have passed since। দেখো বাক্যের মাঝখানে একটা সিন্স আছে। কি আছে? সিন্স আছে। বাক্যের মাঝখানে যদি সিন্স থাকে,
এবং এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের উত্তরটা লিখতে হবে ফার্স্ট ইনডিফিনিটে। এগুলো তোমরা একটু নোট করে নিতে পারো। তো দেখো 5 years হ্যাভ পাস্ট, 5 বছর চলে গেল, সিন্স, তাহলে উই মেট ইচ আদার, একজন আরেকজনের সাথে দেখা হয়েছিল, কত বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল। রুলসটা কি, সিন্সের আগের অংশ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর তাইলে পরের অংশ করতে হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্ট নিলাম হচ্ছে উই মেট মিট ইচ আদার। তাহলে তুমি এখানে কিন্তু চাইলে অন্য উত্তর লিখতে পারো, তোমরা যেন একাধিক উত্তর নেওয়া যায় এখানে। 5 years হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ বলতে পারো, আই স ইউ বলতে পারো, যে কোনো একটা বাক্য প্রাসঙ্গিক লিখলে হবে এবং রুলসটা মাথায় রাখতে হবে। তারপর দেখো ইট ওয়াজ নিয়ারলি 10 years সিন্স, আবার দেখো এখানে সিন্স পাইছি, কি পাইছি, সিন্স পাইছি। সিন্সের এখানে দুইটা নিয়ম, সিন্সের কয়টা নিয়ম পেলাম আমরা, সিন্সের নিয়ম পাইছি হচ্ছে দুইটা। একটা হচ্ছে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, উত্তরটা করবো হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটে। আর যদি সিন্সের আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট হয়, যেমন দেখো ইট ওয়াজ নিয়ারলি 10 years, 10 বছরের কাছাকাছি ছিল, ড্যাশ, এখানে ড্যাশ দেওয়া থাকবে, তো এটা উত্তরটা কথা ফার্স্ট পারফেক্টে। তাহলে উই হ্যাড মেট লাস্ট, আমরা দেখা করেছিলাম যে প্রায় 10 বছর হয়ে গেছে, নিয়ারলি 10 years। তো আমরা এখানে মনে রাখতে হবে সিন্সের দুইটা রুলস, আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট, মাঝে মাঝে উল্টো দেওয়া থাকতে পারে। তো সিন্সের আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ করতে হবে ফার্স্ট পারফেক্টে। পরে দেখো আই গট এ স্কলারশিপ হোয়েন, এখানে দেখো হোয়েন হচ্ছে আরেকটা দেখার বিষয়। বাক্যের মাঝখানে যদি হোয়েন থাকে, হোয়েনের আগের অংশ যদি দেখো আই গট এ স্কলারশিপ, আমি একটি স্কলারশিপ পেয়েছিলাম, তো হোয়েনের আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, প্রসঙ্গত আমরা হোয়েনের পরের অংশটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট দিয়ে করতে পারি। তো আই গট স্কলারশিপ হোয়েন আই সিকিউরড দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ক্লাস, আমি যখন ক্লাসে ফার্স্ট মানে প্রথম হয়েছিলাম, তখন হোয়েন মানে এখনো তো হয়ে গেছে তখন, তখন আই গট এ স্কলারশিপ, আমি একটা স্কলারশিপ মানে হচ্ছে বৃত্তি পেয়েছিলাম। তো হোয়েনের আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ তুমি ফার্স্ট ইনডিফিনিট দিয়ে একটা বাক্য সাজাইতে হবে। পরে দেখো ইফ আই, এরপরে গ্যাপ দেওয়া আছে, তো ইফ আই, হ্যাঁ, তারপর বলছে তোমার পরে আই উড হ্যাভ জয়েন্ট ইউর বার্থডে সেলিব্রেশন। তো দেখো এখানে প্রথমত দেখতে হবে এখানে ইফ আছে, কি আছে, ইফ আছে, তোমরা নিশ্চয়ই কন্ডিশনাল সেন্টেন্স পড়ছো। ইফ প্লাস যদি এখানে তোমার ফার্স্ট পারফেক্ট হয়, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট হয়, এইভাবে আমরা পড়ছিলাম, তখন আমরা বাক্য তৈরি করতে হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিয়ে। এখন এখানে উল্টা দেওয়া আছে, ইফের পরে গ্যাপ দেওয়া আছে, পরের অংশটা উত্তর দেওয়া আছে। তো আই উড হ্যাভ জয়েন্ট ইউর বার্থডে সেলিব্রেশন, যেহেতু হচ্ছে এটা ফিউচার পারফেক্ট মানে হচ্ছে ফার্স্টের বোঝায়, তোমার ফিউচার পারফেক্ট, তো ইফ প্লাস পরের উত্তরটা যদি ফিউচার পারফেক্ট হয়, তখন আমাদেরকে উত্তরটা লিখতে হয় ফার্স্ট পারফেক্টে। তো দেখো তাহলে মাঝে মাঝে কিন্তু উল্টাও দেওয়া থাকতে পারে, এমন দেওয়া থাকবে ইফ আই হ্যাড গট সাম ফ্রি টাইম, তারপরে এখানে গ্যাপটা দেওয়া থাকবে, তখন তোমাকে ফিউচার পারফেক্ট অর্থাৎ উড হ্যাভ প্লাস ভার্ব দিয়ে উত্তরটাই লিখতে হবে। তো এখন ইফ আই, এখানে দেখো জয়েন ইউর বার্থডে সেলিব্রেশন, তোমার বার্থডে সেলিব্রেশন কে নিয়ে কিন্তু লিখতে হবে, এটা কিন্তু লেখা আছে। তো কি ইফ আই গট সাম ফ্রি টাইম, আমি যদি ফ্রি টাইম পাইতাম, অবসর সময় পাইতাম, আমি কি করতাম, তোমার বার্থডে সেলিব্রেশনে জয়েন মানে যোগদান করতাম। তো এখানে তুমি প্রসঙ্গত অন্য উত্তরও লিখতে পারো। পরে দেখো এ ভিলেজ মার্কেট ইজ এ প্লেস হোয়ার, তো ভিলেজ মার্কেট হচ্ছে এমন একটা স্থান যেখানে, এখানে দেখো হোয়ারের আগের অংশ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তো যেখানে মানুষ কি করে, এটাও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করব। তো হোয়ার দিয়ে, হোয়ারের আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করতে পারি। আর যদি হোয়ারের আগের অংশটা ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা কিন্তু আমরা ফার্স্ট ইনডিফিনিটে করবো। যেহেতু হোয়ারের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে আমরা উত্তরটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে নিব। তাহলে এই ভিলেজ মার্কেট ইজ এ প্লেস, এমন একটা স্থান হোয়ার, যেখানে মানুষ কি করে বলো তো, পিপল কাম টু বাই অ্যান্ড সেল গুডস, মানুষ আসে, পিপল কাম আসে, টু বাই মার্কেটে কি কিনতে আসে না, অথবা সেল
বিক্রি করতে আসে, কি বিক্রি করতে আসে? তাদের পণ্য, তাহলে গুডস। পরে দেখো দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, শুড অ্যাসিস্ট হিম, শুড অ্যাসিস্ট হিম, অ্যাসিস্ট মানে হচ্ছে সহযোগিতা করা, সরকারের উচিত তাকে সহযোগিতা করা, লেস্ট যাতে না, যাতে না, লেস্টের অর্থটা তোমরা মনে রাখবা, যাতে না। তো নিয়ম হচ্ছে লেস্টের পরে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে শুড অথবা মাইট, তো এখানে শুড আনা হয়েছে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। তো গভর্নমেন্ট শুড অ্যাসিস্ট হিম লেস্ট, তো এখানে লেস্টের পর মনে রাখতে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো সাবজেক্ট এখানে হি কেন আনছি? কারণ হচ্ছে হিম, হিমকে বুঝাচ্ছে, তাহলে হি স্ট্রাকচার ওখানে শুড আসছে, তাহলে হি শুড ফেস ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, যাতে তার যে ফাইন্যান্সিয়াল যে পড়া এই তোমার আর্থিক যে সমস্যা আছে এই সমস্যা যাতে সে মোকাবিলা করতে পারে, হ্যাঁ, এই সমস্যা যাতে দূর করতে পারে, এই কারণে সরকার তাকে কি করা উচিত? অ্যাসিস্ট মানে সাহায্য বা সহযোগিতা করা উচিত। তারপর দেখো 8 নাম্বার, 8 নাম্বারে কি বলছে? দেয়ার ইজ নো বডি, এমন কেউ নেই, দেয়ার ইজ নো বডি। তো তারপরে তো এখানে গ্যাপ দেওয়া আছে, কি করবা দেখো এখানে, হ্যাঁ, খেয়াল করো, দেয়ার ইজ নো বডি যেহেতু লেখা আছে, উত্তরটা আমরা এখানে নো বডি, নো বডি বলতে কেউ না, এখানে ব্যক্তি বুঝাচ্ছে, এই কারণে আমরা কি নিলাম? হু। যদি এখানে নাথিং থাকতো, দেয়ার ইজ নাথিং, তখন কিন্তু আমরা হুইচ অথবা দ্যাট নিতাম। যেহেতু নো বডি ব্যক্তিকে বোঝাচ্ছে, এই কারণে আমরা নিলাম হু। এবং ইজ দেখো সিঙ্গুলার, কেউ নো বডি হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেয়, এই কারণে আমরা ইজ নিলাম। দেয়ার ইজ নো বডি, এমন কেউ নেই, হু ইজ কমপ্লিটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে একেবারে কি আছে? সুখী আছে, এমন কেউ কিন্তু পৃথিবীতে নাই। চাইলে তুমি অন্য উত্তরও লিখতে পারো তোমার ইচ্ছা, কিন্তু এখানে মিল লিখে, স্ট্রাকচারের সাথে মিল রেখে অবশ্যই উত্তরটা লিখতে হবে। পরে দেখো আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, অলদো যদিও, দেখো বাক্যের মাঝখানে যদি অলদো থাকে, এগুলা নোট করবা, বাক্যের মাঝখানে যদি অলদো থাকে, অলদোর আগে দেখো এখানে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, পরের অংশ কিন্তু আমরা ফার্স্ট ইনডিফিনিটেই লিখতে হবে। তো অলদো মানে হচ্ছে যদিও, তো অলদো আই ওয়ার্ক হার্ড এমন ছিল আর কি, যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম, অলদোর পরের অংশ তখন একটা বিপরীত অর্থ প্রকাশ করতে হবে। মনে রাখো দো অথবা অলদো যদি বাক্যের মাঝখানে থাকে, হ্যাঁ, তাহলে আগের বাক্যের বিপরীত একটা বাক্য তৈরি করতে হয় পরের সেন্টেন্সে, এবং টেন্সটা যদি আগের অংশ যদি ফার্স্ট টেন্স হয়, পরে আমরা ফার্স্ট টেন্সেই করতে হবে। তো যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম, আই ওয়াজ সিক ফর আ ফিউ ডেজ, আচ্ছা, আমি কিছুদিন কি ছিলাম? অসুস্থ ছিলাম। আই ওয়ার্ক হার্ড অলদো আই ওয়াজ সিক ফর আ ফিউ ডেজ, যদিও আমি কিছুদিন যাবত অসুস্থ ছিলাম, তারপরও কি করছি? আমি ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করেছিলাম। তো দেখো অসুস্থ থাকলে কিন্তু কাজ করার কথা না, তারপর সে কি করছে? ওয়ার্ক হার্ড করছে, তাহলে বিপরীত, একটা অংশের আরেকটা অংশ কি? বিপরীত। হোয়েন এভার যখন, আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে যখন আমি ভিজিট করতে যাই, ঘুরতে যাই, দেখতে যাই, তো আই সাবজেক্ট দিয়ে আছে, ফাইন্ড হিম অ্যাবসেন্ট অথবা মিসিং নিতে পারো, আমি ফ্যাক্টরিতে গেলে আমি তাকে দেখতে পাই না, তো আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট অথবা মিসিং। তো তুমি চাইলে তোমার মতো করে উত্তর লিখতে পারো, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। কল মি, আমাকে ডেকো, ইন কেস মানে হচ্ছে যদি, ইন কেস মানে কি ইফ এর মতো অর্থ প্রকাশ করে। কল মি ইন কেস, যদি তোমার কি, যদি নিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, যদি ইউ নিড এনি হেল্প, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমাকে কি করো? কল করো। তোমাকে এটা কিন্তু বুঝে যে কোনো একটা বাক্য মিল রেখে একটা বাক্য লিখতে পারো, অথবা ইউর কন্ডিশন গেটস ওর্স দেন ইয়েস্টারডে, তো তুমি যে কোনো একটা বাক্য লিখতে পারো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসার মতো এই প্রশ্নগুলো তোমাদেরকে আজকে সলভ করতেছি। এইচএসসি বেস 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এই ক্লাসটা করে নিবা, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে হয়তো হুবহু কমন পাবা, আর হয়তো রুলসগুলো 100% পাবা। হি কনফেসড দ্যাট, হ্যাঁ, কনফেস মানে হচ্ছে স্বীকার করা, তো কনফেস দ্যাট সে স্বীকার করলো যে, তো সে স্বীকার করলো যে তার মানে এটা অতীতের, তো কি স্বীকার করছে? দেখো শি হ্যাড মেড এ মিস্টেক, সে যে ভুল করছে এটা কি করছে? কনফেস মানে স্বীকার করলো। তো প্রসঙ্গত এখানে তুমি সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে একটা বাক্য তৈরি করলা। ইট উইল টেক দ্যাম 10 মিনিটস, তো
তো তাদের লাগবে পৌঁছাতে, ইট উইল টেক দ্যাম, তাদের লাগবে 10 মিনিটস, 10 মিনিট। তারপর এখানে গ্যাপ দেওয়া থাকবে। তুমি এখানে একটা ক্লোজও নিতে পারো অথবা একটা ফ্রেজ। এখানে এটা হচ্ছে একটা ফ্রেজ। তো ইট উইল টেক দ্যাম 10 মিনিটস, 10 মিনিট লাগবে। 10 মিনিট কেন লাগবে? একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তো উদ্দেশ্য বুঝালে আমরা টু প্লাস ভার্বে বেস ফর্ম, উদ্দেশ্য বুঝালে আমরা টু প্লাস ভার্বে বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে একটা বাক্য তৈরি করতে হয়। তাদের 10 মিনিট কেন লাগবে? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তো টু রিচ দেয়ার অন ফুট, চাইলে তুমি অন্য কিছু লিখতে পারো, টু রিচ দেয়ার, হ্যাঁ, অন ফুট, অথবা অন বাইক দিতে পারো। বাইক দিয়ে সেখানে যেতে অথবা তোমাদের পৌঁছাতে সেখানে কয় মিনিট লাগবে? তাদের 10 মিনিট লাগবে। তো পৌঁছানো একটা উদ্দেশ্য, কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। এবং পায়ে হেঁটে তারা যাবে। হ্যাড হি গট দ্য জব, দেখো আমরা কন্ডিশনাল মধ্যে পড়ছিলাম থার্ড কন্ডিশনাল, ইফ এর পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে হ্যাড, এবং একই সাথে পড়ছিলাম ইফ এর পরে যদি ফার্স্ট পারফেক্ট হয়। তো এখানে দেখো ইফ এর পরিবর্তে হ্যাড বসছে, তারপর দেখো সাবজেক্ট। তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব ক্ষেত্রে কি হয়? ফার্স্ট পারফেক্ট। তো ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট হইলে আমরা উত্তরটা লিখতে হয় ফিউচার পারফেক্ট, অর্থাৎ উড হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। শুড হ্যাভ তেমন ব্যবহার হয় না, উড হ্যাভই ব্যবহার করবা প্লাস ভার্ব থ্রি। তো হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটি পেত, হ্যাঁ, হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটি পেত তাহলে কি করতো? হি উড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে কি করতো? সাপোর্ট মানে সাহায্য করতো, হেল্প করতো এরকম। অথবা হি উড হ্যাভ মেড হিজ প্যারেন্টস হ্যাপি, তার বাবা মাকে সে খুশি করতে পারতো। এখানে তো প্রসঙ্গত হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি থাকলে বুঝে নেবা এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল উত্তর আমরা সবসময় কি করি? উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দিয়ে লিখি। পরে দেখো 15 নাম্বার, দৌ। একটু আগে আমরা পড়ছিলাম এখানে অল দো দেওয়া ছিল, তাই না? তো এখান থেকে আমরা কিন্তু কালার করে নিতে পারি। এটা হচ্ছে হ্যাড দেখে বুঝছি এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। পরে দেখো দো, একটু আগে পড়ছিলাম আমরা দো অল দো যদি বাক্যের মধ্যে থাকে আগের বাক্যের একটা বিপরীত বাক্য তৈরি করতে হয়। দো উই আর থার্স্টি, দো অথবা অল দোর অর্থ হচ্ছে যদিও। আমরা কি ছিলাম? থার্স্টি, তৃষ্ণার্ত ছিলাম। তারপরে এটার একটা নেগেটিভ নিতে হবে। উই ডিসাইডেড নট টু ড্রিঙ্ক দ্য ওয়াটার ফ্রম দ্য বোতল। দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি, তাদের জার্নিটা কি করতে হয়তো? পোস্টপোন মানে হচ্ছে বাতিল করতে হয়েছে, হ্যাঁ, বিকজ অফ, কি কারণে? বিকজ অফ এর পরে কিন্তু আমরা এখানে একটা ফ্রেজ দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে পারি অথবা একটা সেন্টেন্স আনতে পারি। তো তাদেরকে পোস্টপোন মানে হচ্ছে বাতিল করতে হয়েছে, কেন? বিকজ অফ মানে হচ্ছে কারণে। তার মানে তুমি কারণে, কিসের কারণে, একটা অংশ লিখতে হবে। যেমন অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, খারাপ ওয়েদার আবহাওয়ার কারণে তাদের জার্নিটা কি করতে হয়েছিল? পোস্টপোন মানে বাতিল করতে হয়েছিল। অথবা এখানে দিছে দ্য সাডেন হেভি রেইন, কি লিখছে এখানে? দ্য সাডেন হেভি রেইন অ্যান্ড স্ট্রমি ওয়েদার, রেন এবং স্ট্রমি ঝড়ো আবহাওয়ার কারণে তাদের জার্নিটা কি করতে হয়েছিল? হ্যাড টু পোস্টপোন মানে হচ্ছে বাতিল করতে হয়েছিল। পরে দেখো কিছু অংশ আছে তুমি বাক্য দেখলেই নিজের মতো করে বানাইতে পারো, গ্রামারের রুলস এতটা বেশি গুরুত্বপূর্ণ। সো তাই, হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার, দেখো সো তাই, হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার, সে সবসময় করতে পারে না, কি করতে পারে না? হোয়াট এভার যাই সে চায়। হি ওয়ান্টস, এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ভার্বের সাথে এস, তাহলে হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার হি ওয়ান্টস, সে যা চায় সে তাই সবসময় করতে পারে না। এখানে অর্থ রয়েছে গুরুত্বপূর্ণ। পরে দেখো মাঝে মাঝে তোমাদের একটা ইয়ে তো থাকবে, তোমাদের প্রবাদ বাক্য তো থাকবে। যেমন দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড, হ্যাঁ, ডিভাইডেড উই ফল, মানে হচ্ছে এক ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আমরা কি থাকবো? ঐক্যবদ্ধতা থাকলে আমাদেরকে কি করতে পারবে না? ডিভাইড মানে হচ্ছে কি করা, আমাদেরকে ব্যর্থ করতে পারবে না, এরকম। এটা মনে রাখবা। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা কোনো পরিবর্তন করা যাবে না, প্রবচনে কোনো পরিবর্তন করা যায় না। পরে দেখো হি ওয়াজ টু ওল্ড টু ক্যারি দ্য হেভি লাগেজ, এই যে দেখো এখানে একটা টু লেখা আছে, কি আছে? টু, টু এর পরে টু প্লাস অ্যাডজেক্টিভ থাকে।
টু প্লাস অ্যাজেক্টিভ। তো দেখো সে অনেক বৃদ্ধ ছিল, তো পরে এরকম টু প্লাস অ্যাজেক্টিভ থাকলে আমাদের নিয়ম হচ্ছে পরে আরেকটা টু প্লাস ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। তো হি ওয়াজ টু ওল্ড, যেহেতু ও বুঝতে পারতেছো বৃদ্ধ কেউ কেউ নিয়ে বলতেছে, তো বৃদ্ধ হলে তাদের শক্তি কম থাকে, তাই না? তো এখানে দেখো টু ক্যারি দ্য হ্যাভি লাগেজ, এই যে হ্যাভি ভারী যে লাগেজটা আছে, সে বৃদ্ধ ছিল এই কারণে সে এটা ক্যারি বহন করতে পারছিল না। পরে দেখো ইট ইজ হাই টাইম, এখানে আরেকটা জিনিস পেলাম। ইট ইজ হাই টাইমের পরে আমরা বাক্য সাধারণত ফার্স্ট ইনডিফিনিটের করি। দেখো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। কিসের উপযুক্ত সময়? সি, সে কোন একটা কাজ করেছে, কিন্তু উত্তরটা লিখতে হবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে করতে হবে ফার্স্ট ইনডিফিনিটে। তো আমরা এখন লিখছি সাবজেক্ট নিলাম সি, দেয়াই আছে সি স্টার্টেড ডায়েটিং এন্ড এক্সারসাইজিং, মানে এইটাই উপযুক্ত সময় যেখানে সে কি করছে, ডায়েট অথবা এক্সারসাইজ করা শুরু করছে, অথবা স্টপ ওভার ইটিং। ওভার ইটিং, ওভার ইটিং মানে বেশি বেশি খাওয়া সে বন্ধ করছে। প্রসঙ্গত বলতে হয় আগের অংশে যদি ধূমপান সম্পর্কে বলতো তাহলে তোমাকে কিন্তু ধূমপান সম্পর্কে লিখতে হইতো, যে ধরো হি, এখানে সাবজেক্টে যদি হি থাকতো তাহলে লিখতাম হি স্টপড স্মোকিং, স্টপ স্মোকিং। যেহেতু এখানে বাধ্যবাধকতা নাই, তাহলে তুমি যে কোনো একটা জিনিস লিখতে পারো, একটা সেন্টেন্স তৈরি করতে পারো। ইউ ক্যান নট এন্টার দ্য এক্সাম হল, তুমি এক্সাম হলে কি করতে পারো না, এন্টার করতে পারো না, প্রবেশ করতে পারো না, পারবো না, আনলেস যদি না। তো কেন আনলেস মানে কি, যদি না। তো যদি না ইউ হ্যাভ আ ভ্যালিড অ্যাডমিট কার্ড, যদি না তোমার একটি ভ্যালিড মানে বৈধ অ্যাডমিট কার্ড না থাকে। এই আনলেস এর পরে কিন্তু নেগেটিভ হয়, এবং নেগেটিভ হইলেও আনলেস এর পরের অংশের মধ্যে নট লেখা যাবে না, কারণ আনলেস নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। তো আনলেসটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। আনলেস এর পরের অংশ আমরা নেগেটিভ করি কিন্তু নট যোগ করি না। তো আনলেস ইউ হ্যাভ এ ভ্যালিড অ্যাডমিট কার্ড, যদি না তোমার একটা বৈধ অ্যাডমিট কার্ড না থাকে, তাহলে তুমি ইউ ক্যান নট কি এন্টার দ্য এক্সাম হল, তুমি এক্সাম হলে কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আনলেস যদি না তোমার কি থাকে, হলে প্রবেশ করতে হলে কি লাগবে বলো তো, অ্যাডমিট কার্ড। তো ইউ হ্যাভ এ ভ্যালিড, বৈধ অ্যাডমিট, বৈধ ভ্যালিড অ্যাডমিট কার্ড থাকতে হবে। পরে দেখো পিপল হেট দেম, মানুষ তাদেরকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? বিকজ, কারণ। কেন ঘৃণা করে, কারণ দিয়ে আমাদের পরে একটা বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম বিকজটাকে কেন্দ্র করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে হবে। মানুষরা কেন তাকে ঘৃণা করে? কারণ হচ্ছে দে থিঙ্ক অ্যাবাউট অনলি দেয়ার ওন ইন্টারেস্ট, কারণ হচ্ছে তারা নিজেদের চিন্তাই শুধু করে। তাইলে তুমি এখানে অন্য অন্য বাক্য লিখতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট অর্থের সাথে মিল রেখে একটা বাক্য তৈরি করতে হবে। পরে দেখো আই থিঙ্ক, আমার মনে হয়, ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ, পড়াশোনায় তুমি তেমন পাংচুয়াল না, পড়াশোনা তেমন করো না। বি পাংচুয়াল লেস্ট, একটু আগে আমরা পড়ছিলাম প্রথমে লেস্ট যদি থাকে একটা সাবজেক্ট নিতে হয়, তারপর শুড অথবা মাইট, তাই না? তো আমরা তোমাকে বলছে ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ, পড়াশোনা সম্পর্কেই তাহলে লিখতে হবে, তাই না? আগের অংশ অনুসারে লিখতে হয়। তাহলে লেস্ট যাতে না, বি পাংচুয়াল তুমি পাংচুয়াল হয় সমনিষ্ঠ হও, লেস্ট যাতে না, যাতে নাকি ইউ শুড কাট এ সরি ফিগার ইন দা এক্সাম, যাতে না তুমি একটা পরীক্ষা কম নাম্বার পাও, অথবা তুমি প্রত্যাশিত রেজাল্ট না হয়, এই কারণে তুমি কি অপ্রত্যাশিত রেজাল্ট না হয়, হ্যাঁ, এই কারণে তুমি পাংচুয়াল হও। অথবা তুমি লিখতে পারো কি সংক্ষেপ সহজ শিখো, বি পাংচুয়াল লেস্ট, তুমি পাংচুয়াল হও যাতে না ইউ শুড ফেল ইন দা এক্সাম, যাতে না তুমি পরীক্ষায় ফেল হও। পরে দেখো ফাহিম কুড নট গেট এ প্লাস ইন ইংলিশ, তো সে ফাহিম কুড নট গেট এ প্লাস ইন ইংলিশ, ফাহিম ইংলিশ পরীক্ষায় এ প্লাস পেত না, প্রোভাইডেড, যদি, প্রোভাইডেড মানে হচ্ছে যদি, প্রোভাইডেড মানে কি যদি, তো যদি কি হি ডিড নট স্টাডি সিরিয়াসলি, যদি সে সিরিয়াসলি পড়াশোনা না করতো সে ইংলিশ পরীক্ষায় এ প্লাস পেত না। তার মানে এখানে প্রোভাইডেডটা হচ্ছে একটা আমাদের মনে রাখার মতো বিষয়। প্রোভাইডার আগে থাকে, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, পরে কিন্তু আমরা ফার্স্ট ইনডিফিনিট করলাম। আর প্রোভাইডেড মানে হচ্ছে যদি, তো যদি সে কি করতো, ডিড নট স্টাডি সিরিয়াসলি, সিরিয়াসলি যদি পড়াশোনা না করতো তাইলে সে পরীক্ষায় ইংলিশ পরীক্ষায় এ প্লাস পেত না। তো এখানে পরের অংশের মধ্যে গ্যাপ দেওয়া ছিল, এগুলো সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন। তো স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন, এখানে দেখো বাক্যের মাঝখানে যদি হোয়েন থাকে, কি থাকে,
বাক্যের মাঝখানে যদি হোয়েন থাকে এবং আগে যদি স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 থাকে, তখন এটাকে ধরে নেওয়া হয় ফার্স্ট পারফেক্ট। তো এটা অ্যাজ সুন এজ এর মতো অর্থ প্রকাশ করে। তো উই রিচড দ্য স্টেশন, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দ্য ট্রেন ডিপার্টেড। তা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট করতে হলো, হোয়েনের আগের অংশ যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশ করতে হবে ফার্স্ট ইনডিফিনিট, অথবা হোয়েনের পরের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় আগের অংশ করতে হয় ফার্স্ট পারফেক্টে। তো দেখো আগের অংশ দেওয়া ছিল, পরের অংশ গ্যাপ দেওয়া ছিল, এই কারণে আমরা লিখলাম দ্য ট্রেন ডিপার্টেড। স্টেশন নিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে পরে দেখো হোয়াট ইজ লোটেড, এটা একটা প্রবাদ বাক্য, তুমি মনে রাখতে হবে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। বাক্যের লিখন যায় না খণ্ডন, কপালে যেটা আছে সেটাই হবে। তাহলে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। পরে দেখো অ্যাজ ইফ, এখানে কি লেখা আছে অ্যাজ ইফ। অ্যাজ ইফটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। অ্যাজ ইফ যদি বাক্যের মধ্যে থাকে, মাঝে মাঝে অ্যাজ ইফ এর আগে গ্যাপ দেওয়া থাকতে পারে, অথবা মাঝে মাঝে অ্যাজ ইফ এর পরেও গ্যাপ দেওয়া থাকতে পারে। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ মানে কি যেন। অ্যাজ ইফ এর পরে সবসময় সাবজেক্ট বসে এবং হচ্ছে টু বি ভার্ব হিসেবে ওয়ার বসে, কি বসে ওয়ার বসে। তো অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড গার্ল, যেন সে একটা কি ছিল পাগল মেয়ে ছিল। তো অ্যাজ ইফ এর পরের অংশ যেহেতু ফার্স্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হয়। মনে রাখবা অ্যাজ ইফ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হয়। অ্যাজ ইফ এর আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশ করতে হয় ফার্স্ট পারফেক্ট। যেহেতু এখানে ফার্স্ট পারফেক্টে নাই, আছে হচ্ছে অ্যাজ ইফ এর পরে লেখা আছে ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার আসছে, তখন তোমাকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তো তুমি বলতে পারো শি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন শি ওয়ার এ ম্যাড গার্ল, অর্থাৎ সে যেন একটা পাগল মেয়ের মতো কথা বলে। ঠিক আছে, পরে দেখো মহিন, মহিন ইজ গোয়িং টু বিল্ড, মহিন বিল্ড করতে যাচ্ছে অর্থাৎ তৈরি করতে যাচ্ছে, নির্মাণ করতে যাচ্ছে। এখন কি নির্মাণ করতে যাচ্ছে, জাস্ট একটা ফ্রেজ আনলেই হবে, এ হাউস, একটা হাউস একটা বাড়ি নির্মাণ করতে যাচ্ছে, ফর দ্য স্ট্রিট চিলড্রেন, রাস্তার যেই চিলড্রেন বাচ্চারা আছে তাদের জন্য রহিম একটা বিল্ডিং তৈরি করতে যাচ্ছে। এটা জাস্ট তোমার বুঝে একটা বাক্য তৈরি করতে হবে। আই স দ্যাট, আমি দেখলাম যে, কি দেখছি বলো তো। তুমি এখানে যে কোনো একটা বাক্য তৈরি করতে পারো, তাই না। দেখার বিষয় হচ্ছে দ্যাট এর আগের অংশ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, তার মানে অতীতে লিখতে হবে। তো আই স দ্যাট, আমি দেখলাম যে হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। খুবই সিম্পল বাক্য। পরে দেখো ইট ইজ সুইমিং, ইট ইজ সুইমিং ড্যাশ। তো একটু আগে আমরা লিখছিলাম দেখো দেয়ার ইজ নো বডি, এই যে সামনে দেখছিলাম, এই যে দেখো দেয়ার ইজ নো বডি, এখানে নো বডি ব্যক্তিকে বুঝাইছে, এই কারণে আমরা হু নিছি প্লাস নো বডির পরে আমরা ভার্ব সিঙ্গুলার নেই, এই কারণে ইজ দিছি। এখন দেখো এখন কি হলো, ইট ইজ সুইমিং, পরে গ্যাপ দেওয়া আছে। তো সুইমিং তো আর ব্যক্তি না, বস্তুবাচক, এই কারণে আমরা কি নিলাম হুইচ। আর সুইমিং এর জন্য আমরা কি নিব, ইট ইজ সিঙ্গুলার ভার্ব নিব, যেহেতু প্রেজেন্ট টেন্স এখানে আমরা এখানে প্রেজেন্টে নিব। তাহলে ইট ইজ সুইমিং হুইচ ইজ এ গুড এক্সারসাইজ, হুইচ ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার তো হচ্ছে একটা ব্যায়াম, তাই না, এই কারণে হুইচ ইজ এ গুড এক্সারসাইজ। পরে দেখো দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, দো এর কিন্তু আমরা তিনটা এক্সাম্পল পড়তেছি। দো অলদার পরে কি একটা বিপরীত বাক্য তৈরি করতে হয়। দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, যদিও সকাল সকাল ঘুম থেকে ওঠা ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। ইট হ্যাজ মেনি বেনিফিটস, কি এটার অনেক কি আছে বেনিফিট মানে হচ্ছে উপকারিতা আছে। তো দো অথবা অলদার আগের অংশের কি একটা বিপরীত বাক্য তৈরি করতে হয় আমাদের, এই কারণে আমরা পরে লিখলাম কি ইট হ্যাজ মেনি বেনিফিট। সকালে ঘুম থেকে ওঠা কঠিন কিন্তু এটার কি অনেক উপকারিতা রয়েছে। পরে দেখো এ বার্কিং ডগ, এটাও একটা প্রবাদ বাক্য, তোমাকে সরাসরি মুখস্থ রাখতে হবে। এ বার্কিং ডগ একটা ঘেউ ঘেউ করা কুকুর, সেলডম বাইটস, অর্থাৎ কদাচিৎ কামড়ায়। মনে রাখতে হবে এটা তোমাকে। ইউ উড ইউ উড বেটার, মনে রাখতে হবে উড বেটারের পরে আমরা হচ্ছে ভার্বের বেস ফর্ম নিয়ে বাক্য তৈরি করতে হবে। তো ইউ হ্যাড বেটার, তুমি বরং ভালো কি করো, ইউ হ্যাড বেটার টেক সাম রেস্ট, তুমি একটু বিশ্রাম নাও। তো তুমি এখানে প্রসঙ্গত অন্য বাক্য তৈরি করতে পারতা, কিন্তু আগের অংশ যদি কোনো বাক্য থাকে তোমাকে এটা খেয়াল রাখতে হবে। আই রেড ইট, আমি এটা পড়েছিলাম, হোয়েন, তো হোয়েন দ্বারা একটা সময় বোঝায়। তো আমি এটা পড়েছিলাম হোয়েন যখন, বলছে আই ওয়াজ ইন কলেজ, আমি যখন কলেজে ছিলাম। তুমি এখানে লিখতে পারো হোয়েন আই ওয়াজ ইন স্কুল,
অথবা when I was in the market বলতেই পারো, তাই না? পরে দেখো এ লাইব্রেরি ইজ এ প্লেস, লাইব্রেরি হচ্ছে এমন একটা স্থান, হোয়ার যেখানে, তো যেখানে কি করে, লাইব্রেরিতে কি করে বলো তো, মানুষ বই পড়ে। তো তুমি বলতে পারো স্টুডেন্টস ক্যান রিড ভেরিয়াস বুকস, স্টুডেন্ট সম্পর্কে লিখতেছে, তো স্টুডেন্টস অথবা পিপল লিখতে পারো, কোনো সমস্যা নেই। ক্যান রিড ভেরিয়াস বুকস, অনেক বই পড়তে পারে, অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস, তাদের ইচ্ছা অনুসারে, পছন্দ অনুসারে কিন্তু তারা লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারে। পরে দেখো এ ওপেন এ পেন, এ পেন হুইচ ওয়াজ বট, এ পেন মানে হচ্ছে একটি কলম, হুইচ ওয়াজ বট যেটা কিনা হয়েছিল, তো যেটা কিনা ছিল একটা কলমের কথা বলতেছে, হুইচ ওয়াজ বট ফার্স্ট ইনডিফিনিট, হুইচ ওয়াজ বট ধরো এখানে বলছি ইয়েস্টারডে, গতকাল যে আমি বইটা কলমটা কিনছি, ডাজ নট ওয়ার্ক প্রপারলি, এই কলমটা কি করে না, প্রপারলি সঠিকভাবে কাজ করে না। পরে দেখো আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম, আমি আমার রুমের অর্থাৎ দরজাটা কি করেছি, ক্লোজড বন্ধ করেছি, সো দ্যাট যাতে করে, হ্যাঁ, নো ওয়ান কুড, আমরা কিন্তু সো দ্যাটের রুলসটা পড়ছিলাম, তাই না? তো সো দ্যাটের পর অংশ কি হয়, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, যেহেতু এখানে ক্লোজড ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এই কারণে আমরা এখানে কুড দিলাম। তো আমরা কেন বন্ধ করছি, নো ওয়ান কুড ডিস্টার্ব মি, দরজা বন্ধের কারণ হচ্ছে কেউ যাতে আমাকে ডিস্টার্ব না করতে পারে। পরে দেখো আনলেস, আবারও আনলেসের রুলসটা পেলাম, আমরা জানি আনলেস প্লাস যে বাক্যটা থাকে এটা হচ্ছে নেগেটিভ, পর অংশটা অ্যাফার্মেটিভ লিখতে হবে। তো আনলেস ইউ কেম, যদি না তুমি আসতে, আনলেস মানে কি, যদি না, মুখ লিখতে হবে, মুখস্থ করতে হবে। আনলেস ইউ কেম, যদি না তুমি আসতে, ফার্স্ট টেন্স, এই কারণে আমাদের উত্তরটাও ফার্স্টে লিখতে হবে। উই উড বি ইন গ্রেট ট্রাবল, আমরা অনেক বিপদে পড়তাম, যদি তোমরা না আসতে, তুমি না আসতে, আমরা অনেক বিপদে পড়তাম। পরে দেখো ইফ আই ওয়ার এ রিচ ম্যান, দেখো একটু আগে বলছিলাম ইফ থাকে কন্ডিশনাল সেন্টেন্সে, ইফ এর পরে যদি ফার্স্ট ইনডিফিনিট হয় পরে লিখতে হয় উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। দেখো ইফ আই ওয়ার হচ্ছে ভার্ব টু, তাহলে ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট, তাহলে উত্তর লিখতে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে। তো ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি রিচ ম্যান হতাম, ধনী হতাম, আমি কি করতাম, আই উড হেল্প দ্য পুয়ার, সিম্পল, আমি গরিবদেরকে সাহায্য করতাম। পরে দেখো আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চেয়েছিলাম, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, তো এটা তোমাকে মনে রাখতে হবে, ইনস্টেড অফ এর পরে যদি গ্যাপ দেওয়া থাকে, তুমি যদি ভার্ব আনো, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তা আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চেয়েছিলাম, ইনস্টেড অফ কিসের পরিবর্তে, ওয়েস্টিং মাই ফ্রি টাইম, আমি আমার ফ্রি টাইমটাকে ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা, অপচয় করার পরিবর্তে আমি চেয়েছিলাম কি, ইংলিশ শিখতে, আফটার মাই এসএসসি এক্সামিনেশন, আমার এসএসসি পরীক্ষার পরে। পরে দেখো 41 নাম্বার, ইনস্পাইট অফ ইজ বিং পুয়ার মানে হচ্ছে সে গরিব হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ ডেসপাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, তো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ এর পরে যে বাক্যটা থাকে তার বিপরীত একটা বাক্য তৈরি করতে হয়, অর্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনস্পাইট অফ মানে কি, অথবা ডেসপাইট মানে কি, সত্ত্বেও, যদিও সে কি না, দরিদ্র দরিদ্র হওয়া সত্ত্বেও, দরিদ্র হওয়া সত্ত্বেও, হি ইজ অনেস্ট, সে কি অনেস্ট, সে হচ্ছে সৎ, সে হচ্ছে সৎ, হি ইজ অনেস্ট। তো এটা হচ্ছে দেখো একটা বিপরীত, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এর একটা বিপরীত, হি ইজ অনেস্ট। অথবা তুমি এখানে অনেক বাক্য লিখতে পারো, ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার, সে গরিব হওয়া সত্ত্বেও, হি ডাজ নট বেগ, সে ভিক্ষা করে না, হ্যাঁ, এরকম লিখতে পারো। বিকজ অফ হার বিং স্মল, এই যে দেখো বিকজ অফ মানে হচ্ছে কারণে, বিকজ অফ মানে কি কারণে, বিং স্মল মানে হচ্ছে ছোট হওয়ার কারণে, অর্থাৎ সে শর্ট হওয়ার কারণে। তো কি শর্ট হওয়ার কারণে কি হয়, তো তুমি একটা প্রাসঙ্গিক একটা বাক্য লেখো, শি কুড নট লিফট দ্য লার্জ ব্যাগ ইজিলি, বড় যেই ব্যাগটা ছিল লার্জ ব্যাগ, ইজিলি লিফট সে তুলতে পারেনি, উপরে তুলতে পারেনি। পরে দেখো লার্ন ইংলিশ প্রপারলি, সঠিকভাবে ইংলিশ শিখো, টিল, হ্যাঁ, টিল মানে হচ্ছে তোমার যতক্ষণ বোঝায়, টিল মানে কি যতক্ষণ। তো লার্ন ইংলিশ প্রপারলি, সঠিকভাবে ইংলিশ শিখো, যতক্ষণ না ইউ বিকাম ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট ইন ইট, ফ্লুয়েন্ট ইন ইট, তুমি যতক্ষণ না ফ্লুয়েন্ট হও, সাবলীল হও, ইংলিশ ভালোভাবে বলতে পারো, ততক্ষণ পর্যন্ত কি করো, ইংলিশ শিখতে থাকো। পরে দেখো
জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। জামিল গতকাল কি করছিল? অ্যাক্সিডেন্ট করেছিল। হোয়াইল, এই যে দেখো হোয়াইল, হোয়াইল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। হোয়াইলের পরে যদি গ্যাপ দেওয়া থাকে তখন আমরা বাক্য দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে হোয়াইলের পরে ফার্স্ট ইন, হোয়াইলের পরে ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করে প্লাস অবজেক্ট লিখতে পারি, অথবা তোমার ফার্স্ট কন্টিনিউয়াস করতে পারি। এখানে ফার্স্ট কন্টিনিউয়াস। দেখো জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, জামিলের অ্যাক্সিডেন্ট হয়েছিল গতকাল। হোয়াইল, যখন, হোয়াইল মানে কি? যখন। হি ওয়াজ ক্রসিং দা রোড, সে যখন রাস্তা পার করছিল তখন কি জামিলের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। হোয়াইল হি ওয়াজ ক্রসিং দা রোড। পরে দেখো দেয়ার গোজ আ প্রভাব, এরকম যদি থাকে দ্যাট, তাহলে তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের 10টা বাক্য যদি একটা টপিক নিয়ে বলে অথবা এর আগে ধরো টাইমের কথা বলে, তাহলে তোমাকে কিন্তু ওই টাইম সম্পর্কে প্রবাদ বাক্য যেটা আছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটাই লিখতে হবে। ঠিক আছে? আর যদি নির্দিষ্ট কোনো কিছু না উল্লেখ করে তাহলে তুমি এই দ্যাটস গোজ এ প্রভাব যদি লেখা থাকে তুমি যে কোনো একটা প্রবাদ লিখতে পারবা। দেখো এখানে কি হলো, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এটার অর্থ হচ্ছে সঙ্গ দেখে মানুষ চেনা যায়। অর্থাৎ তোমার সঙ্গীগুলা কেমন এটা তোমাকে বুঝে, তুমি কেমন মানুষ তোমার সঙ্গী দেখে তোমাকে বোঝা যাবে। পরে দেখো ইট ইজ হাই টাইম, আমরা একটু আগে পড়ছি ইট ইজ হাই টাইমের উপরে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, তাহলে এটা দেখে নিও। হোয়েনেভার হি স্পিক ইন ইংলিশ, সে যখন ইংলিশে কথা বলে, ইংলিশ বলে, হি মেক্স সাম মিস্টেকস, সে কিছু ভুল করে। এই যে হোয়েনেভার হি স্পিক্স প্রেজেন্ট ইনডিফিনিট, সে যখন ইংলিশ বলে তাহলে কি হয়, তার নিশ্চয় ভুল হতে পারে। তো হি মেক্স সাম মিস্টেক, সে যখন ইংলিশ বলে সে কি করে? ভুল করে। হ্যাঁ, তারপর দেখো 48 নম্বরে এখানে ইন, দেখো 1971, 1971 সাল ইজ দ্য ইয়ার। 1971 সাল হচ্ছে এমন একটা সাল। তো হোয়েন আমরা পড়ছিলাম, হোয়েনের আগের অংশ যদি ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পর অংশ ফার্স্ট ইনডিফিনিট হয়, তাই না? আর হোয়েনের আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, হোয়েনের পর অংশ ফার্স্ট পারফেক্টে লিখতে হয়। যেহেতু দেখো এখানে একটা হোয়েন কখন আনবা, একটু আগে বলছিলাম ব্যক্তি বুঝালে হু লিখতে হবে, বস্তু বুঝালে হুইচ লিখতে হবে, যদি কোনো স্থান বুঝায় তাহলে হোয়ার লিখতে হয়, আর যদি কোনো সময় থাকে, কি থাকে? সময় থাকে, তাইলে লিখতে হবে তোমার হোয়েন। কি লিখতে হবে? হোয়েন। এখানে দেখো একটা সময় লেখা আছে, কি লেখা আছে? সময়। 1971, 1971 সাল। তো হোয়েন উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, 1971 সালটা এমন হচ্ছে একটা সাল যে সময় আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। এই কারণে লিখলাম হচ্ছে হোয়েন উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। পরে দেখো 48 নম্বরে দেখো ম্যান প্রপোজেস। এই ম্যান প্রপোজেস এটা হচ্ছে একটা তোমার প্রবাদ বাক্যের মতো, এটা তোমার হুবহু মুখস্থ রাখতে হবে। ম্যান প্রপোজেস, মানুষ ভাবে এক, গড ডিপোজেস, ডিসপোজেস, গড ডিসপোজেস মানে হচ্ছে আল্লাহ করে আরেক। তুমি সবসময় কিন্তু যেটা ভাববো আল্লাহ, আল্লাহ কিন্তু যেটা পরিকল্পনা করে রাখছে সেটাই হবে, তাই না? পরে দেখো 50 নাম্বারে কি লেখা আছে? ডেঞ্জার কামস হোয়ার। তো এটা একসাথে মনে রাখতে হবে প্রবাদ বাক্য। দেখো ডেঞ্জার কামস হোয়ার, বিপদ আসে কখন? ডেঞ্জার ইজ ফিয়ার্ড, বিপদকে ভয় করলেই বিপদ আসবে, এরকম। ঠিক আছে? পরে দেখো 51 নাম্বার বুক লাভার্স, যে বই প্রেমীরা আছে, বুক লাভার্স গেদার জড়ো হয় ইন দ্য ফেয়ার, ফেয়ার হচ্ছে মেলাতে তারা জড়ো হয় কেন? সো দ্যাট, আবারও পাইলাম সো দ্যাট, বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট। সো দ্যাট যাতে করে, তারা কি করে? বুক লাভাররা বই মেলা কেন যায়? বই কেনার জন্য। তাহলে বুক লাভার্স, তাহলে প্লুরাল, এই লাভার্স দের অনুসারে দে লিখবো। সো দ্যাট দে, যাতে তারা, এখানে দেখো গেদার এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আমরা ক্যান লিখতে হবে। সো দ্যাট দে ক্যান বাই বুকস অফ দেয়ার চয়েস, যাতে তারা তাদের পছন্দ মতো অনুসারে কি করতে পারে? বই কিনতে পারে। দেখো দ্য টিচার্স আর নট অনলি হাইলি এডুকেটেড, বাক্যের মধ্যে নট অনলি আছে, তোমরা যেন নট অনলি বাট অলসো একসাথে থাকে। তো টিচার্স আর নট অনলি হাইলি এডুকেটেড, শিক্ষকরা শুধু হাইলি এডুকেটেড, শিক্ষিত, উচ্চ শিক্ষিত নয়, বাট অলসো তারা, এছাড়াও তারা কি? ভেরি ডেডিকেটেড, তারা ডেডিকেটেড মানে হচ্ছে তারা যে কাজটা ডেডিকেটলি করে, উৎসর্গভাবে করে, মনোযোগ দিয়ে করে। বাট অলসো ভেরি ডেডিকেটেড টু টিচিং, টিচিং এর প্রতি তারা কি? ডেডিকেটেড, অর্থাৎ দৃঢ় প্রত্যয়ী, তারা প্রত্যয়ী, তারা টিচিং এর সম্পর্কে তারা কি বলে এটাকে? সতর্ক। তারপর দেখো 53, ইফ উই টেক এ ব্যালেন্স ডায়েট,
দেখো আবারও পেলাম ইফের পরে দেখো এবার পেলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই পর্যন্ত কন্ডিশনাল তিনটা জিনিস পাইছি। একটা হচ্ছে ইফের পরে এখন যেটা পেলাম প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা উত্তরটা নিব উইল প্লাস ভার্ব ওয়ান। ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট হলে তখন আমরা নিতাম সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বে বেস ফর্ম। আর যদি ইফের পরে ফার্স্ট পারফেক্ট হইতো তাহলে নিতাম সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তো ইফ উই টেক এ ব্যালেন্স ডায়েট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে উত্তরটা উইল। তো ব্যালেন্স ডায়েট নিলে কি হবে, ইট উড কিপ আস হেলদি। তো ব্যালেন্স ডায়েট আমরা নিব যখন, তখন আমরা হেলদি থাকবো, হ্যাঁ সুস্থ থাকবো এবং এনার্জেটিক, হ্যাঁ এনার্জেটিক শক্তিশালী থাকবো। পরে লাস্ট দেখো 58 পর্যন্ত আছে চারটা। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, দেখো আবারও সিন্সের রুলসটা পাইলাম। সিন্সের আগের অংশ দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট করতে হবে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি স হার লাস্ট, অথবা আই স ইউ লাস্ট, যাই লিখো। পরে দেখো দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, এখানে দেখো ইউজ টুর একটা ব্যবহার পাইলাম। বাক্যের মধ্যে যদি ইউজ টু থাকে, বাক্যের মধ্যে যদি কি থাকে, ইউজ টু থাকে, এবং সামনে যদি অ্যামেজার ওয়াজ আর থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকে, পর অংশ কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হয়। তো ইউজ টু মানে হচ্ছে কোন অতীতের একটা অভ্যাস থাকা। তো দ্য কাউবয় ইউজ টু, কাউবয় কি করতে বলতো, মিথ্যা কথা বলতো না। তো ইউজ টু টেলিং লাইস টু ডেসিভ দ্য ভিলেজার্স, ডেসিভ মানে হচ্ছে প্রতারণা করা। তো গ্রামের লোকদের সাথে প্রতারণা করার জন্য কাউবয় কি করতে বলতো, মিথ্যা কথা বলতো। পরে দেখো হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, দেখো ইফের পরিবর্তে হ্যাড বসছে, কন্ডিশনাল সেন্টেন্স। তো হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে আমরা ফার্স্ট পারফেক্ট ধরতে হয় এবং থার্ড কন্ডিশনাল। তো হ্যাড প্লাস সাবজেক্ট, বিন হচ্ছে ভার্ব থ্রি। তো ইফ প্লাস ভার্ব থ্রি থাকে, ফার্স্ট পারফেক্ট হলে আমরা উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি লিখতে হয়। তো হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, আমি যদি মিলিয়নিয়ার হতাম তাহলে আমি কি করতাম, আই উড হ্যাভ ফুলফিলড মাই ড্রিম, আমি আমার স্বপ্নটা কি করতাম, ফুলফিল করতাম, বাস্তবায়ন করতাম। পরে দেখো হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। কেন গিয়েছিল, দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু যদি বাক্যের মধ্যে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, উইথ উইথ এ ভিউ টু বাক্যের মধ্যে থাকলে উইথ এ ভিউ টুর পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এবং উইথ এ ভিউ টু দ্বারা একটা উদ্দেশ্যকে বোঝায়। তাহলে হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল উইথ এ ভিউ টু, নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য গিয়েছে সে, ফাইন্ডিং এ সুইটেবল জব, একটা উপযুক্ত চাকরির জন্য সে ঢাকা গিয়েছিল। তুমি এখানে চাইলে অন্য বাক্য লিখতে পারো। লাস্ট, ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, এটা হচ্ছে আনলেস এর মতো, আনলেস এর মতো, হ্যাঁ আনলেস এর পরিবর্তে যখন ইফ ব্যবহার হবে তখন ডু নট ব্যবহার করতে হবে, কিন্তু আনলেস যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু ডু নট ব্যবহার করতাম না। ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি না শিখো, তো ইফ প্লাস দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, কারণ হচ্ছে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে, একটু আগে দেখলাম এখানে, হ্যাঁ এখানে আমরা একটু আগে দেখলাম এই যে ইফ উই টেক। তো কন্ডিশনাল গুলো খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি ডু নট লার্ন ইংলিশ, ইংলিশ না শিখো, তোমার কি হবে, ফিউচার ইনডিফিনিটে লিখতে উইল প্লাস ভার্ব অন দিয়ে লিখতে হবে, তাহলে ইউ উইল মিস মেনি ক্যারিয়ার অপরচুনিটিস। তুমি যদি ইংরেজি না শিখো, তোমার ক্যারিয়ার অপরচুনিটিস, অনেকগুলো ক্যারিয়ার অপরচুনিটিস, সুযোগ সুবিধা কি করবা, মিস করবা, হারাবা। এট হোম অ্যান্ড অ্যাব্রোড, অর্থাৎ অ্যাব্রোড, অর্থাৎ তুমি দেশে, হোম বলতে এখানে দেশে বুঝাইছে, অ্যান্ড অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশে, তুমি বিদেশে কি করবা, অনেক অপরচুনিটি মিস করবা। তো এই ছিল তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা হচ্ছে, এক ক্লাসে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের সমাধানের একটা ক্লাস। আশা করি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2026 সালের আসো, এই ক্লাসটা করলে কমপ্লিটিং সেন্টেন্সের 100% কমন এবং সবগুলা রুলস তুমি একসাথে রিভাইজ দিতে পারবা। এই ক্লাসটা করে নিও এবং ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবা।